গুড মর্নিং বন্ধুরা, আমি পারমিতা আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজে তোমার মোটামুটি 6:30 মতো। অদিত্যকে স্কুল দিতে যাব, তো সেই জন্য আগেই উঠে রেডি হয়ে নিয়েছি। অদিত্যকে এখনও রেডি করাইনি, ওকে ডাকবো। এখন যদি এবার 7:30 থেকে স্কুল করেছে, আগে 7টা থেকে ছিল, কিন্তু 7:30 থেকে করলে কী হবে, মানে শীতকাল পড়ে গেছে, ধরো এত কিছু জামা কাপড় নিজে পরতে হচ্ছে, অদিত্যকে পড়াতে হচ্ছে, সেই যেন একই টাইমে উঠতে হচ্ছে, নাহলে লেট হয়ে যাচ্ছে। যাই হোক, যদি 7টা থেকে থাকতো তাহলে ধর আরও আধ ঘন্টা আগে উঠতে হতো, 5:30টার সময় উঠতে হতো। তারা তো মাথা খারাপ হয়ে যেত এত তাড়াতাড়ি উঠতে হলে, মানে কষ্ট হতো আর কি, কিন্তু কিছু করার ছিল না। যাই হোক, 7:30 থেকে স্কুল হয়ে একটু শান্তি হয়েছে যে একটু পরে উঠলেও হবে আর কি। আজকে অবশ্য অটনু দিতে যাবে না আমাদেরকে, আজকে বাবাকে বলেছি, বাবা দিতে যাবে। অটনু একটু শরীরটা খারাপ, মানে ঠান্ডা লেগেছে ওরও, তো এত সকালবেলায় তাই ও বলছিল যে যাবে। আমি দেখলাম যে থাক, একটু ঘুমো, দুপুরবেলা ধরো ঘুমাতে পারে না, সময় হয় না, আসে না তখনও, সেই জন্য ধরো তাই বাবাকে আজকে ফোন করে বলে দিয়েছি যে তুমি একটু এসো, তোমার সঙ্গেই যাবো বাবাকে নিয়ে। আর আসার সময় কিছু কিছু বাজার টাজারও কেনার আছে। তো যাই হোক, সব কাজই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আজকে মা আসবে, মানে দুই মা মিলে আজকে খুব গল্প হবে, আড্ডা হবে। মা বলছিল যে যাচ্ছি যখন রান্না করে দেবো, তোকে আর রান্না করতে হবে না। তো আমি বললাম যে না থাক, রান্না করতে হবে না, মা তো সবসময় থাকে না, তো দুই মা মিলে একটু গল্প করে নিও ভালো করে। রান্নাবাড়ি তো সবসময় লেগেই আছে, আমি রান্না করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা একটু গল্প টল্প করো, তাই বলেছি। যাই মা আসবে, দেরি আছে, 10টার দিকে আসবে মনে হয়। তো ঠিক আছে, চলো এখন থেকে আমাদের দিনের ব্লগটা শুরু করা যাক। খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। সকালবেলার দিকে এত ঠান্ডা লাগছে যে অদীপ্তকে সোয়েটার পরেও একটা করে জ্যাকেট পরিয়ে দিচ্ছি। আর কি বলতো, স্কুলে যাওয়ার পথে একটা বিল পড়ে, তো এবার ওই জায়গাটা এত ঠান্ডা লাগে যে কি বলবো, আর হাওয়া দেয় ঠান্ডা ঠান্ডা। এই দেখো বাবা চলে এসেছে, আর বাবুও দাদুন দাদুন করতে করতে বেরিয়ে যাচ্ছে। অদীপ্তকে স্কুল দিয়ে বাড়ি ফিরছে, দেখো এই বাজারটা থেকে না মাছ সবজি এই সমস্ত কিছু কিনে নিয়ে যায়, বেশ ভ্যারাইটিস রকমের মাছ পাওয়া যায়। আর এই দেখো এখানটায় বিভিন্ন শাক পাতা, বকফুল, কাঁচা হলুদ, এই সমস্ত জিনিসগুলো খুব ভালো পাওয়া যায়, একদম ফ্রেশ পাওয়া যায়। আগের দিন একটা কচুরলতি নিয়ে গেছিলাম, এবার অনেকজন যেহেতু লোক, সেই জন্য ধরো একটা কচুরলতিতে হবে না, মা বললো, তার জন্য আর একটা কচুরলতি নিয়ে এলাম আসার পথে। তোমার বাড়িতে এসে দেখছি মা মোটামুটি কিছুটা কাজ সেরেই রেখেছে, ভাতটা চাপিয়ে দিয়েছে, কাঁকরোলটাও কেটে রেখেছে। কাঁকরোলটাকে তাই আগে নুন হলুদ মাখিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিয়ে তারপরে ভেজে দেবো। আজকে আসলে রান্নাও হবে অনেক কিছু। আমার মা চিকেন খায় না, এই মাও ধরো চিকেনটা এতটা পছন্দ করে না, সেই জন্য আমাদের 4 জনের জন্য চিকেন হবে। আর তোমার বাবুর জন্য হবে মাছের ঝোল, সকালে বাবুর জন্য হবে সবজিতে ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, তারপরে হবে কাঁকরোল ভাজা তো বললামই, কচুরলতি হবে, ছোট মাছের বেগুন পেঁয়াজ দিয়ে তরকারি মতো হবে, আবার এই যে বকফুলের বেগনি হবে। এই দেখো 13টা বকফুল আছে, মাত্র 10 টাকা দাম নিয়েছে। বকফুলের মাঝে যে এই পুংকেশর গর্ভকেশরগুলো থাকে, ওইগুলোকে প্রথমে ছাড়িয়ে ফেলে দিচ্ছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়ে বেসন দিয়ে মাখিয়ে নিয়ে বড়া করব। আমার তো এই বকফুলের বেগনি, কুমড়ো ফুলের বেগনি এই সমস্ত খেতে খুব ভালো লাগে। কাঁকরোল ভাজা আর আলু ভাজা হচ্ছে অদীপ্তর সব থেকে ফেভারিট, নিজে হাতে করে একটা একটা করে তুলে খাই, খুব ভালো লাগে ওর। এদিকে তোমার বেসনে দিয়ে দিলাম কালো জিরে, ভাজা মশলা, লবণ, বিট লবণ, তা করতে করতে মাছটা চাপিয়ে দিচ্ছি। মাছটাকে ভেজে তুলে রেখেছি, ওই তেলে রান্নাটা করে নেব। দিয়ে দিলাম 5 ফোড়ন, হলুদ, লবণ। এবার তেলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আলু আর বেগুন। প্রথমে এগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে মোটামুটি ভেজে নেব। এরপর এতে অ্যাড করব স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলো আগে দিলে কি হতো বলো তো, পেঁয়াজটাই ভাজা হয়ে যেত আর সবজিগুলো ভাজাই হতো না। সবগুলোই মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। রসুন বাটাটা আদা বাটার থেকে একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প করে একটু হলুদ আর লবণ।
দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। শীতকালে এই ছোটো মাছের তরকারিটা করি বেগুন আর আলু দিয়ে, আর গরমকালে বেগুনের পরিবর্তে দিই পটল, আর না হলে করি ছোট মাছের টক বা ছোট মাছের ঝালদা। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিল, এবার এতে দিয়ে দিলাম জল। আলুটা মোটামুটি সেদ্ধ হোক, তারপরে কিন্তু ভেজে রাখা মাছগুলো দেব। অতনু আবার এই ছোট মাছগুলো পেঁয়াজ দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসে। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বলে ছোট মাছগুলো দিয়ে দিলাম। একটু সামান্য ফুটিয়ে নেব, বেশি নাড়াচাড়া করলে আবার মাছগুলো সব ভেঙে যাবে। নামানোর আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। অদীপ্তকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। স্কুলে যায় একদম ঝিমোতে ঝিমোতে, কিন্তু আসার পর ফুল এনার্জি। এখন কত কিছু বলা হচ্ছে, কি খেলা হয়েছে, কি পড়া হয়েছে, কে দুষ্টুমি করেছে। ও যে দুষ্টুমি করে সেটাও কিন্তু ও বলে। অদিত্যকে তো স্কুল থেকে নিয়ে এসে ড্রেস চেঞ্জ করিয়ে ভাত খাওয়ানো হয়ে গেছে। এবার অদিত্যর মাছের ঝোলটা চাপাবো দিয়ে আমাদের রান্না কিছুটা হয়েছে। তোমার কাঁকরোল ভাজাটা হয়েছে, আর মুসুর ডালটা সেদ্ধ করে রেখেছি, ওটা রসুন দিয়ে ছুঁকে দেবো। আর ছোটো মাছের তরকারিটা হয়েছে, এখনো চিকেন হবে। আর তোমার কচুরলতিটা হবে। এই কচুরলতিটা একটু সময় লাগবে, আর তোমার চিকেনটা তো একটু সময় লাগবে। দুটো বড় রান্নায় বাকি আছে, সেই জন্য ভাবলাম অদিত্য মাছের ঝোলটা চাপিয়ে দিই, তাহলে দুদিকে দুটো চাপিয়ে দেবো, দুটো জিনিস। আর কি বলতো, অদিত্য রান্নাটা হয়ে গেলে না আমি নিশ্চিন্ত, খিদে পেয়ে গেলে খাই দিতে পারবো। আর মা কিছুটা কেটে দিয়েছে, আর একটু বাকি আছে কাটা। এগুলো মা এখন স্নানে গেছে, স্নান করে পুজো পুজো করবে। সবাই বলল মুড়ি দিয়েই এই বকফুলের বেগনিটা খাবে, তার জন্য বকফুলের বেগনিটা এখনই ভেজে নিচ্ছি। সবই ঠিক আছে, আর বলো না, বেসনে না হলুদ দিতে ভুলে গেছি। অল্প করে একটু বেগনিও ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। বকফুলের বেগনি আমাদের একদম রেডি, খুব ভালো লাগে খেতে, করে একবার দেখো। আর বলো না, মায়ের ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ভুলো মনে কোথায় রেখে দিয়েছে কালকে রাত্রিবেলায়, দিয়ে আর ফোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোনটাতে এখন টাওয়ারও নেই যে ফোনে পাওয়া যাচ্ছে না, ফোন করা হচ্ছে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না, টিকটিক করে কেটে যাচ্ছে। বাড়িতেই আছে, এখন কোথায় যে ঢুকে গেছে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এখন সবাই আমরা ফোন খুঁজে বেড়াচ্ছি। আসলে মা খুব ভুলে যায়, ধরো এখানে রাখবে তো হয়তো পরে ভুলে গেছে যে কোথায় রেখেছে। এদিক ওদিক মোটামুটি দেখেছে, তাও আমি ভাবলাম একবার দেখে নিই। আসার পর থেকে ফোনটার আর সমস্যার শেষ নেই। যাই হোক, অবশেষে ফোনটাকে পাওয়া গেল। এই দেখো, এই মাও চলে এসেছে। কচুরলতি কিছুটা কাটা বাকি ছিল, তাই মাকে বললাম তুমি একটু কেটে দাও, তাহলে আমি কচুরলতি রান্নাটা চাপিয়ে দিতে পারবো। আর যেহেতু ধর অদীপ্ত আজকে স্কুল গেছে, ও একটু তাড়াতাড়ি ঘুমোবে খেয়ে দে, তাই রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিন্তি নেই। দেখো, কচুরলতির খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিতে হয়, যেই রকম ভাবে তোমার সজনে ডাঁটার খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয় ঠিক সেই রকম ভাবে। আর অদীপ্ত তো এখানে খেলা শুরু করে দিয়েছে ওর গাড়ি নিয়ে। প্রথমে কচুরলতিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। জল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। বিয়ের পর এই দ্বিতীয়বার আমি কচুরলতি রান্না করছি। আসলে এটা খুব কমই পাওয়া যায়। বিয়ের আগে খেয়েছি প্রচুর, কিন্তু রান্না কোনোদিন করিনি। সবাই মিলে আমরা এখন ডাইনিং এর কাছাকাছিই রয়েছি, বেশ সুন্দর গল্প করা হচ্ছে, সাথে সবারই কাজও চলছে। আর
আর পাপান সোনা তো আজকে সব থেকে বেশি খুশি, সবাইকে একসাথে পেয়েছে। মা এখানে ওকে জুস খাইয়ে দিচ্ছে, মুসাম্বির জুসটা করে দিয়েছি ওকে। এবার দেখো দেখো দিদুনের কাছ থেকে চাল ভাজা খাচ্ছে। কচুরলতিটা সেদ্ধ করে নিয়েছি, দিয়ে জল থেকে উঠিয়ে রেখে দিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, হলুদ, রসুন থেতো করে রাখা, আর দিয়ে দিব লবণ। রসুনটাকে কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে, বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কচুরলতিটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার কচুরলতিটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ফ্রাই করতে হবে। আর দেখবে ফ্রাই করতে করতে কিছুটা ভেঙে যায়, আর আমিও একটু এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। তোমরা চাইলে গোটা গোটাও রাখতে পারো। এবার সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। ভালো করে ফ্রাই করা হয়ে গেছে, অল্প করে চিনি দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। রেসিপিটা একটু ঝালঝালি ভালো লাগে, সেই জন্য লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম। এই কচুরলতিতে না মাঝে মধ্যে জানো তো গলা ধরে, তাই শেষে নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একদম অন্য ধরনের একটা রেসিপি কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই রান্না করে জানিও যে কেমন হয়েছিল খেতে। তুই মা আর অদিত্য এখন ছাদে গেছে, গিয়ে খুব গল্প চলছে, মজা চলছে, তাই আমি ভাবলাম দেখতে আসি। মোটামুটি রান্না কমপ্লিটই হয়ে গেছে, চিকেনটা হচ্ছে হওয়ার দিকেই, আর ভাতটা চাপাবো, তাহলেই হয়ে যাবে। এই দেখো তিনজনে মিলে এখন ছাদে কি না করে বেড়াচ্ছে। শীতকালে কিন্তু এই রোদটা বেশ ভালোই লাগে বলো। এই দেখো যে কটা ক্লিপ বেঁচে ছিল সেই কটাকে নিয়ে আবার চলে এলো, এগুলোকে ঢেলে এখন খেলা চলবে। যেহেতু বাবু সোয়েটারটা পরে আছে সেই জন্য মা শাড়ি দিয়ে গার্ড করে আছে রোদটাকে। ফুড়ি ফুড়ি মাথায় দিয়ে দেখো ছড়াটাই বাকি আছে আজকে, তাই শ্যাম্পু করবো ভেবেছি। শীতকাল এলেই আমার আবার ড্যান্ড্রফ শুরু, তাই দেখো এখনো ড্যান্ড্রফ শুরু হয়ে গেছে। শীতকালেই ব্যাস ড্যান্ড্রফগুলো পুরো উঠছে, এই এক সমস্যা। শীতকালে অন্য কোনো সময় হয় না জানো তো, শুধুমাত্র শীতকালটাতেই ড্যান্ড্রফটা হয়। অনেক শ্যাম্পু ইউজ করেছি, তোমার হেড অ্যান্ড শোল্ডার, তারপরে তোমার প্যান্টিন, কোনো কিছুতেই কোনো কাজ হয় না, মানে প্রত্যেকবার শীতকালে হবেই। কিন্তু এই অ্যামোয়ের এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করেছি, আগের বার থেকে ইউজ করছি, তো বেশ ভালো, মানে অন্যান্য অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুর থেকে অনেক ভালো। অন্যগুলো কি ধরে একবার দিলাম তো আবার হয়তো 3-4 দিন পরে শ্যাম্পু করবো তবে গা সেটা ক্লিয়ার হয়, কিন্তু এইটা দেওয়ার পরে মোটামুটি 7-10 দিন পরে হবার হয়তো একটুখানি হয়, তা করতে করতে তো আরেকবার শ্যাম্পু দেওয়া হয়েই যায়। ইভেন এমনকি এইটা একবার দিই আর নর্মাল এমনি শ্যাম্পু শ্যাম্পু এটা কি হচ্ছে সেটা দিই, তো তাতে কিন্তু ড্যান্ড্রফটা অনেকটাই কমে যায়। সেই জন্য আগের বার থেকে এই অ্যামোয়ের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করছি, খুব ভালো। ঘরে যাবো, বেশ যাবো, চলো ঘরে। কি ঠাকুর করেছিস সেটা? আচ্ছা, আর বানাও নেই? বেশ। এই বইয়ের ওপর বই নিচে রাখতে হয় না। ও বাবা এখন ঠাকুর বেড়াতেই ব্যস্ত। কবে থেকে ব্যানারটা লাগাবো করে আজকে শেষ পর্যন্ত লাগানো হচ্ছে। দুই বাবা খাচ্ছে আর এখানে দুই মা এসে বারান্দায় গল্প করছে। সবাই মিলে একসঙ্গে থাকতে কি ভালোই না লাগে। আর বলো না, বহরমপুরে তোমার ভৈরব ঠাকুরের খুব ধুম হয়, মানে শিব ঠাকুরেরই, মহাদেবেরই। তো সেই জন্য বাড়ির সামনে দিয়ে প্রচুর ভৈরব ঠাকুর যাচ্ছে বিসর্জনের জন্য। আর যেটা মানে প্রথম যে ভৈরবটা হয়েছিল, মানে আদি ভৈরব ঠাকুর যেটা, সেটা ধরো দেখিয়ে নিয়ে এসেছি, বিশাল বড় হয়, ভীষণ জাগ্রত, প্রচুর ভিড় হয়। তো সেইখান থেকে ওর এখন ভৈরব বানানো শুরু হয়েছে। এবার ভৈরব যেহেতু অনেকটা বড় ভৈরব দেখে এসেছে, সেই জন্য ভৈরবগুলো অনেক বড় বড় হচ্ছে। আর এই সবে মা কালী পুজো হয়েছে, ওই বাড়িতে যেহেতু মা কালীর পুজো হয় সেই জন্য মা কালীটাও দেখেছে, ধরো বিসর্জন থেকে শুরু করে সব কিছুই, মানে আনা, পুজো, বিসর্জন সব কিছু দেখেছে। সেই জন্য এখন মা কালী, তা ভৈরব ঠাকুর,
হনুমানজি, এখানে একসঙ্গে হনুমানজির পুজোও হয় কিছু কিছু জায়গায়। তো সেই জন্য ওই ঠাকুর সেই কবে থেকে বানানো চলছে, ঠাকুর বানাচ্ছে, বিসর্জন দিচ্ছে, আবার নতুন করে বানাচ্ছে, যেখানে পাচ্ছে যা পাচ্ছে তাই নিয়ে বানাতে শুরু করে দিচ্ছে। ওইটা এখন ওর একটা ভালো খেলা হয়েছে। এটা কি ঠাকুর? এটা মা কালী। আচ্ছা আচ্ছা, শিব ঠাকুর আর শেয়াল। আচ্ছা, শিব ঠাকুরটা নিচে আছে, মা কালী উপরে আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আজ তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, বলো বলো। ওকে বাই। ওকে বাই করার জন্য তো চলেই আসে, কাছেই ছিল।